আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায়। এই পর্যালোচনার বিষয় হচ্ছে যে হঠাৎ ভারতে পরমাণু অস্ত্র মোতায়েন কি করছে পাকিস্তান। প্রিয় দর্শক, থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত। দেখুন, ভারত এবং পাকিস্তান দুটোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারত ১৯৭৪ সালের ১৮ই মে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করে অ্যাটম বোমার অধিকারী হয়। অন্যদিকে পাকিস্তান ১৯৯৮ সালের ২৮শে মে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। এখন এই দুটো দেশের মধ্যে যদি আমরা পরিসংখ্যান করি, তাহলে আন্তর্জাতিক সমরাস্ত্র বিষয়ক বিভিন্ন পরিসংখ্যান সংস্থা অনুযায়ী ভারতের রয়েছে ওয়ারহেড, যেটাকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বলে আরকি, ১৭২টি। আর অন্যদিকে পাকিস্তানের ওয়ারহেডের সংখ্যা হচ্ছে ১৭০টি। মানে দুটো কম আছে পাকিস্তানের। অন্যদিকে আন্তর্জাতিক সামরিক সক্ষমতার ব্যারোমিটারে আমরা দেখতে পাচ্ছি ভারত হচ্ছে ৪ নাম্বার শক্তিধর রাষ্ট্র। আর অন্যদিকে পাকিস্তান হচ্ছে ১২তম শক্তিধর। যাই হোক, যুদ্ধক্ষেত্রে আসলে এইসব পরিসংখ্যান কোনো কাজে আসে না। তখন দেখা যায় কে প্রকৃত শক্তিশালী। তো প্রিয় দর্শক, হঠাৎ করেই ভারতে পারমাণবিক অস্ত্র উন্মুক্ত করা হচ্ছে, মোতায়েন করা হচ্ছে অ্যাটম বোমা। কি কারণ? এই খবর কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। চাঞ্চল্য ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে। তার মানে ভারত কি তার প্রতিবেশী দেশগুলো থেকে সমূহ যুদ্ধের আশঙ্কা করছে? পাকিস্তানের সঙ্গে তার তো লেগেই আছে। আমি বলছি চীন বা এদিকে বাংলাদেশের তরফ থেকে কোন ধরনের আশঙ্কা হচ্ছে? ভারতের পারমাণবিক অস্ত্রনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিশ্বের শীর্ষ অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারত প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। এ সূত্র ধরে মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি। ইনস্টিটিউটের মতে এতদিন ভারত তার পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বা অন্যান্য ডেলিভারি সিস্টেম আলাদা স্থানে সংরক্ষণ করত, বা এগুলো গোপনেই আসলে সংরক্ষিত থাকে। কিন্তু এবার প্রথমবারের মতো ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে শুধু মজবুত নয়, বরং অপারেশনালি ডিপ্লয়েড বা কার্যকরভাবে মোতায়েন অবস্থায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই ১২টি নতুন মোতায়েনকৃত ওয়ারহেড সম্ভবত সংশ্লিষ্ট ডেলিভারি সিস্টেমের সাথে যুক্ত করা হয়েছে, অথবা এমন সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে যেখানে সেগুলো প্রয়োজনে দ্রুত ব্যবহার করা সম্ভব। অবাক ব্যাপার, যেগুলো গোপনে সংরক্ষিত থাকছে। চীনের কথা বলি যদি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সবার পারমাণবিক অস্ত্র এভাবেই রাখা আছে। কিন্তু আমরা ভারতকে দেখছি এগুলো উন্মুক্ত জায়গায় মোতায়েন করা হচ্ছে, মানে এগুলো উৎক্ষেপণ বা নিক্ষেপের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিন প্রস্তুত অবস্থায় অস্ত্র মোতায়েন করা ভারতের পারমাণবিক প্রস্তুতি বৃদ্ধির ইঙ্গিত বহন করছে। ইনস্টিটিউটটি আরো জানিয়েছে যে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রের মজুদ প্রায় ১৯০টিতে পৌঁছেছে, যা আগের তুলনায় সামান্য বেশি। আগে ছিল ১৭২টি। এসব অস্ত্র বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নিয়ে গঠিত ভারতের ক্রমবিকাশমান নিউক্লিয়ার ট্রায়াডের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হচ্ছে ভারত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিনের সীমিত সংখ্যক ওয়ারহেড মোতায়েন করেছে এবং পারমাণবিক প্রতিরোধের সক্ষমতা প্রদর্শনের জন্য টহল কার্যক্রম পরিচালনা করছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ খবর এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে। ভারত সম্ভবত নিঃসঙ্গ অনুভব করছে বা ঝুঁকি অনুভব করছে। কারণ আপনারা জানেন পাকিস্তান সবসময় ভারতকে ছেড়ে কথা বলে না। ভারতের এই উপমহাদেশের প্রধানতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হচ্ছে পাকিস্তান, যে রাষ্ট্রটির পারমাণবিক সক্ষমতা আছে। যদি পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র না হতো, তাহলে ভারত কিন্তু অনায়াসে, অবলীলায় এই দক্ষিণ এশিয়া শুধু নয় বরং এশিয়ায় রাজ করতে পারত। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ পাকিস্তানও সমসক্ষমতা সামরিক ক্ষেত্রে অর্জন করেছে। ফলে কি হয়েছে, সবসময়ই ভারতকে তটস্থ থাকতে হচ্ছে যে কখন পাকিস্তানের তরফ থেকে আক্রমণ আসে। চীনের সঙ্গে ভারতের ভয়াবহ দ্বন্দ্ব থাকলেও ভারত কিন্তু কখনোই আগ বাড়িয়ে চীনের সঙ্গে সংঘাতে যেতে চায় না, কারণ একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন।
দুটোকেই যদি ক্ষুব্ধ করে রাখে দিল্লি, তাহলে বহুত সমস্যা। সেই কারণে দিল্লি সবসময়ই একটা ভারসাম্য রক্ষা করতে চায় চীনের সঙ্গে। তো যাই হোক, প্রিয় দর্শক, অন্যদিকে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্ক খারাপ করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ ভারতের মধ্যে গত ১৬ বছরের মতো সীমিত না থেকে নতুন নতুন বন্ধু তৈরি করছে। যেমন চীন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন পাকিস্তান, যেমন তুরস্ক। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে সম্পর্ক উন্মুক্তের ঘোষণা দেওয়ার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে একের অধিক চুক্তি হয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য চুক্তি হচ্ছে জেট ক্রাইম, এরপর সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদানের। অন্যদিকে তুরস্ক এখানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন কারখানা তৈরি করছে। চীনের সঙ্গেও নতুন নতুন সামরিক প্রশিক্ষণে দুই দেশ যৌথভাবে কাজ করছে। তো ফলে কি হয়েছে, ভারত খানিকটা মেন্টাল কমপ্লেক্সে ভুগছে যে কি হয়, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা। ভারতের তরফ থেকে কিন্তু সেই চিকেন নেকের কথা বারবার বলা হচ্ছে যে অংশটুকু সেভেন সিস্টারকে যে কোনো সময় বিচ্ছিন্ন করতে পারে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেই কিন্তু ভারতকে একটা বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভারতও অস্থির হয়ে উঠবে। কারণ বাংলাদেশের স্থিতিশীলতার উপর অনেক কিছুই নির্ভর করছে ভারতের, বিশেষ করে সেভেন সিস্টার্স এর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় বলেছিলেন। তো ভারতের একটা উদ্বেগ আছে সাউথ ব্লকের সেভেন সিস্টার নিয়ে। বিশেষ করে এই নতুন সরকার ক্ষমতায় আসার পরও ভারতের পররাষ্ট্র অঙ্গনে একটা বিষয় আলোচিত হচ্ছে যে কেন পাকিস্তানের সঙ্গে সামরিক গোয়েন্দা চুক্তি করলো ঢাকা। তো এগুলো নিয়ে সামগ্রিকভাবে অস্বস্তিতেই আছে দিল্লি। ফলে তারা নিরাপত্তার ক্ষেত্রে আরো সজাগ হচ্ছে, নিরাপত্তার ক্ষেত্রে নিজেদেরকে আরো এক ধাপ এগিয়ে রাখছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যে বিমানবন্দরগুলো পরিত্যক্ত ছিল সেগুলোকে পুনরুজ্জীবন দান করা হচ্ছে, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এবং সেখানে পূর্ণোদ্যমে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আসাম, এরপর ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বেশ কটি বিমানবন্দর এবং সেনা ঘাঁটিকে কিন্তু নতুন করে সংস্কার করে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতাতেই সম্ভবত ভারত এই প্রথম বিশ্বকে অবাক করে পারমাণবিক ওয়ারহেডকে উন্মুক্ত করছে বা মোতায়েন করে রেখেছে, যাতে তাৎক্ষণিকভাবে যুদ্ধের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করা যায়। তো পাকিস্তান কি করছে, এই প্রশ্নটা তো সামনে আসছে। পাকিস্তান কি বসে বসে দেখছে? নিশ্চয়ই না। আপনারা জানেন যে পাকিস্তান কিন্তু তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি করেছে। এরপর চীনের প্রযুক্তি নিয়ে নতুন নতুন যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের নানা ধরনের অস্ত্র তৈরি করছে প্রতিনিয়ত। এগুলো উৎক্ষেপণ করে তাদের সক্ষমতাকে জানান দিচ্ছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে নানা সূচকেই পাকিস্তান এগিয়ে ছিল। আপনারা জানেন ফ্রান্স থেকে আনা ভারতের রাফাল বিধ্বস্ত হয়েছিল। সেই রাফালকে বিধ্বস্ত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। ফলে সক্ষমতার ক্ষেত্রে ভারতকে নতুন করে ভাবতেই হচ্ছে। আগামী দিনে হয়তো আমরা আরো নতুন নতুন চমক দেখতে পাবো ভারতের পক্ষ থেকে। এখন দেখুন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশও নিরাপত্তার ক্ষেত্রে খানিকটা আগ বাড়িয়ে উদ্যোগ গ্রহণ করেছে। যেমন পাকিস্তানের সঙ্গে সামরিক গোয়েন্দা চুক্তি, এরপর জেট ক্রাইম চুক্তি, বাংলাদেশে একটি ড্রোন কারখানা হবে তুরস্কের তত্ত্বাবধানে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বা চীনের সহযোগিতায় এখানে নানা ধরনের প্রকল্প এবং স্থাপনা হচ্ছে। যদি তিস্তা প্রকল্পের কাজ শুরু হয় তাহলে এখানে চীনের অসংখ্য অবকাঠামো তৈরি হবে। এইসব অবকাঠামো নিরাপত্তার জন্য চীনকেই নানা ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই সব উদ্যোগের মধ্যে নিশ্চয়ই বাংলাদেশ এবং চীনের সেনাবাহিনীর নানা ধরনের সমঝোতা স্মারক, চুক্তি, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী কর্মতৎপরতা থাকবে। ফলে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্ভবত ভয়াবহ উদ্বেগের মধ্যে আছে। সেই উদ্বেগ নিরসনে তারা এইসব সামরিক উদ্যোগ নিচ্ছে। তবে এটা খুবই অ্যালার্মিং যে তারা পারমাণবিক ওয়ারহেড গুলোকে মোতায়েন করেছে। বিশ্বের কোন রাষ্ট্রই কিন্তু এভাবে মোতায়েন করে না।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেভেন সিস্টার্সেও নতুন উত্তেজনা। সেখানে দীর্ঘদিন ধরেই নানা ধরনের আন্দোলন চলছে, বিচ্ছিন্ন হবার জন্য চেষ্টা চলছে। তো সেই সব দমন করার জন্যই হোক বা তাদের নিরাপত্তা পুনর্গঠনের জন্যই হোক, ভারত যে নতুন উদ্যোগটি গ্রহণ করেছে, সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তান, বাংলাদেশ, চীনেরও নতুন নতুন উদ্যোগ নেবার প্রয়োজন রয়েছে। আপনাদের একটা ঘটনা জানিয়ে এই আলোচনা শেষ করছি। মিজোরামে যখন নতুন করে সংঘাত শুরু হলো বা সেখানে স্বাধীনতার আন্দোলন শুরু হলো, তখন ভারত সেখানকার প্রতিরক্ষা বাহিনীর জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছিল। তো প্রিয় দর্শক, বাংলাদেশের কি ধরনের সামরিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সেই বিষয়ে মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।